তুমি যদি আমাকে খুশি করো তো আমি তোমাকে এই লেভেলে নিয়ে যাবো, ভালো লেভেলে নিয়ে যাবো। তুমি যদি এটা না করতে পারো তো তোমার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। ফাইন স্যার একটা কোরাম মেনটেন করো। অনেক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়গুলো উঠে আসে। যদি এখানে নিজেই একটা কোরাম, নিজেই ও কিং, ওমেনিংসে যে বা যারা কাজ করছে তাদের 80% পুরুষের প্রবলেম ছিল। যৌন নিপীড়ন নিয়ে প্রথম মুখ খুলেছিলেন জাহানার আলম। এরপর আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি হয়েছেন রুমানা আহমেদ। তিনিও আসলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে কথা বলেছেন যে এখানে আসলে কি হয়, ব্যাড টাচ নিয়ে কি হয়, সেটি বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের চ্যানেল আপনারা দেখেছেন। এরপর কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক মাসুদ পারভেজ ভাই তার মুখোমুখি হয়েছিলেন, তার ইন্টারভিউ মুখোমুখি হয়েছিলেন যে রেশমা আক্তার আদুরি। তিনি জানিয়েছেন যেসব কথাগুলো যেগুলো শুনলে অবাক হবেন আপনিও। সরাসরি আমরা আদুরি আপুর কাছে যাই। আপু, দীর্ঘদিন খেলেছেন, এরপর কোচিং করিয়েছেন, এই যে ঘটনাগুলো যখন হচ্ছে এগুলো কি আসলে কষ্ট দেয় কিনা? অবশ্যই ভাইয়া, আমরা তো সেই শুরু থেকেই কম বেশি এই ধরনের প্রবলেম ফেস করে করে আসতেছি। বিভিন্ন ধরনের মেয়েরা এই ধরনের সমস্যা যখন ফেস করে তখন অবশ্যই আমাদের কাছে আসে, বলে, কথা বলে। আমাদের তখন আসলে কিছু প্রবলেমের সমাধান যখন দিতে যাই তখন তাকে যদি বলি যে তাহলে তুমি কেন মুখ খুলতেছো না, তো সে তখন সরাসরি বলে দেয় আপু আমি মুখ খুললে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং আপনি তো ভালো করেই জানেন যে এরকম অনেক সিনিয়র আপুদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি যদি উদাহরণস্বরূপ যদি বলি তাহলে ন্যাশনাল প্লেয়ার লতা মণ্ডল, সে কক্সবাজারের ন্যাশনাল ক্যাম্প চলাকালীন শুধুমাত্র খাবারের ব্যাপার নিয়ে কথা বলেছিল বিধায় তাকে রাতারাতি সাসপেন্ড নোটিশ দিয়ে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই সময়ের সিরিজে সে কনফার্ম প্লেয়ার ছিল। তো আপনি একটা প্লেয়ারকে যখন আপনি সাসপেনশন লেটার দিয়ে ক্যাম্প থেকে বের করে দিবেন শুধুমাত্র খাবারের প্রবলেম তুলে আনার কারণে, আপনি ধরে নেন যে বাকি অন্যান্য মেয়েদের জন্য এটা অফিসিয়ালের পক্ষ থেকে একটা অ্যালার্ম যে বাকিরা সবাই সতর্ক হয়ে যাও, এই ধরনের কোনো অভিযোগ নিয়ে যদি কেউ কখনো প্রতিবাদ বা ভয়েস রেজ করার চেষ্টা করো তাহলে তাকে এখানে রাখা হবে না। এটা খুব সহজেই আর কি বুঝিয়ে দেওয়া। তো এই ধরনের প্রবলেম আসলে আমাদের মেয়েরা কম বেশি ফেস করে তখন সে আসলে সহজে মুখ খুলতে চায় না, আর মুখ খুললেও আসলে সেই বিশ্বস্ত জায়গাটা আসলে পায়ও না যে সেখানে গিয়ে মুখ খুললে আসলে তার জন্য কিছু করা হবে, তার সমস্যা সমাধানের জন্য কেউ না কেউ এগিয়ে আসবে। ওরকম একটা সুন্দর, সুষ্ঠু, সৎ জায়গা আসলে আমাদের মেয়েদের জন্য নেই। তো অবশ্যই এইসব প্রবলেমগুলো যখন আমরা শুনি মেয়েদের কাছ থেকে, এটা খুবই হতাশার এবং কষ্টের। কারণ আমি ক্রিকেট ভালোবাসি এবং আমার বিশ্বাস যতগুলো মেয়ে ক্রিকেট খেলতে আসে তারা আসলে তাদের ভালোবাসা থেকেই ক্রিকেট খেলতে আসে। আপনি হয়তো ন্যাশনাল টিমের এখন ফ্যাসিলিটিস আসছে, অনেক সুযোগ সুবিধা আসছে, কিন্তু কখনো কি চিন্তা করছেন যে ন্যাশনাল টিমের বাহিরে যারা ক্রিকেট খেলে তারা কি সুযোগ সুবিধা পাইতেছে, তাদের সঙ্গে কি হইতেছে? কখনোই না। এই ওমেন উইংস বা বর্তমান ক্রিকেট বোর্ড কখনোই এই মেয়েদেরকে, ন্যাশনাল টিমের বাহিরে যারা ক্রিকেট খেলে তাদেরকে নিয়ে কখনোই কোনো চিন্তা করে নাই, তাদের দিকে নজরও দেয় নাই। এরপরে যখন কথা হয়েছে যে ব্যাড টাচ নিয়ে, এগুলো সত্যতা আসলে কতটুকু, এবং আপনার কাছে ইনফরমেশন গুলো, যেহেতু আপনি অনেক সিনিয়র, আপনি খেলেছেন, কোচিং করিয়েছেন, আপনার কাছে অনেক জুনিয়র ক্রিকেটাররা আসে বা সিনিয়র ক্রিকেটাররা আসে, এই যে আপনার কাছে তথ্যগুলো আসলে কি কি আছে? এবং প্রথম থেকে আপনি যেভাবে বলছিলেন যে প্রথম যারা ছিল একদম বোর্ডের, তাদের থেকে শুরু করে কেউই বাদ যায়নি, প্লিজ একটু যদি বলতেন। আপনার রেদওয়ান স্যারের আমল থেকে শুরু করি আর এ যাবৎকাল পর্যন্ত আপনার বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিচু শ্রেণীর যারা কাজ করে তারাও পর্যন্ত, আপনি শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্ট না, আমি সবসময় এই কথাটাই বলি, এর বাহিরেও অনেক ধরনের হ্যারাসমেন্ট থাকে। সেটা হইতে পারে মেন্টাল হ্যারাসমেন্ট, সেটা হইতে পারে যে তার সমস্যা সমাধানে সঠিক রাস্তা তাকে খুঁজে না দেওয়ার হ্যারাসমেন্ট, তাকে সঠিক কোনো পরামর্শ না দেওয়ার হ্যারাসমেন্ট, এগুলো। তো এখানে আসলে হয় কি ভাইয়া, আপনি যে ব্যাড টাচ গুড টাচের কথা বললেন, সেটা আসলে কি একটা মেয়ের সঙ্গে যখন ঘটে যায় সে বোঝে কিন্তু তার কোনো কিছু বলার থাকে না। এই ধরনের অসংখ্য অভিযোগ আছে ভাইয়া, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি মেয়েরা এসে বলে, আমাদেরও তেমন কিছু করার থাকে না। কারণ কি যে আমরাও তো অসহায়, আমাদের তো ওরকম একটা জায়গা নেই যেখানে গিয়ে কিছু বলতে পারি, যেখানে আমাদের কথা কেউ শুনবে, যেখানে আমাদের হয়ে কেউ কাজ করবে। তো এগুলো খুবই হতাশজনক আর কি। আমরা সাবেক বুলুর কথা শুনেছিলাম যে সাবেক পরিচালক, আপনি যেমন শুনেছেন এরকম আমারও আপনি আসলে কি শুনেছেন বা আপনাকে আসলে কি বলেছিল এইসব ক্রিকেটাররা? আমি তখন বুলু স্যারের আমলে, আমি তখন ন্যাশনাল প্লেয়ার না, আমি তখন ক্যাম্প থেকে সরে যাওয়া, আমারও এরকম শোনা কথা শুনেছি যে বিভিন্ন সময়ে সেও নাকি জাহানারাকে এই ধরনের
অ্যাপ্রোচ করেছেন। এখন আসলে এটা কতটুকু সত্যতা নেই, এটা আমার শোনা কথা আর কি। সাবেক পরিচালক নাদেল সাহেব তিনিও কিন্তু বলেছেন যে তিনি এটা কোরাম মেনটেন করেন। Exactly. তো এই আসলে সত্যতা কতটুকু বা আপনি কতটুকু জানেন? এই কোরাম মেনটেনের ভুক্তভোগী আমি নিজেও কাজের জন্য গিয়েছি, কিন্তু আমি দেখেছি যে আমাকে কাজ না দিয়ে তিনি তার কোরামের লোককে কাজ দিয়েছেন। এটা একদম 100% সত্যি যে তিনি কোরাম মেনটেন করেন। এটা মানে আপনি আনডাউটলি আপনি বলতে পারেন যে ফাহিম স্যার একটা কোরাম মেনটেন করেন। যেসব অ্যাপ্রোচ করা আসলে এইগুলো তো তথ্য, এগুলো তো আসলে প্রমাণ থাকে না। এই প্রমাণ থাকে না, বা আপনি বলছিলেন যে প্রমাণ থাকে না, এগুলো তো এমন ভাবে করা হয় এগুলো। এটা আসলে আপনাকে যখন বলেছে এই যে ক্রিকেটাররা, তাদের আসলে মনের অবস্থা কেমন ছিল বা কি? এটাই সত্যি কথা যে আপনি যে কোনো ধরনের হ্যারাসমেন্টই হোক না কেন, এই হ্যারাসমেন্টের কি কেউ কোনো প্রমাণ রাখবে কখনো কোনো সময়? এখন ধরেন আমরা ক্রিকেট নিয়ে ভালোবাসি, ক্রিকেট নিয়ে কথা বলি, যখন আমরা ধরেন জুনিয়র হোক সিনিয়র হোক আমরা বসে যখন ক্রিকেটের কথা বলি, তখন হয় কি যে তখন আপনি হয়তো দুঃখ করে আপনার কথাটা আমাকে বলে ফেলছেন, জানেন আপু এরকম হয়েছে। কোনো একদিন আমরা কোনো একটা হোটেলে বসে খাচ্ছিলাম, তো আমার সঙ্গে 2টা জুনিয়র ক্রিকেটার ছিল এবং 2জন সিনিয়র ক্রিকেটার ছিল। তো তখন তারা বলতেছিল যে, আমি জিজ্ঞাসা করতেছিলাম তোদের পারফরমেন্স এরকম খারাপ কেন, সেই তখন তারা বলতেছিল যে আপু আসলে কি ওমেন উইংসে একমাত্র বিকেএসপির প্লেয়ারদেরকে মূল্যায়ন দেওয়া হয়, যখন কোনো ক্যাম্পে যাই তখন বিকেএসপির প্লেয়ারদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়। যদি ওই কোনো ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলা হয়, তাহলে যদি বিকেএসপির কোনো প্লেয়ার ক্যাপ্টেন থাকে, তাহলে ওই বেস্ট 11-এর যারা বিকেএসপির প্লেয়ার তাদেরকে বোলিং এ বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে ব্যাটিং এ বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। আর মানসিক হ্যারাসমেন্ট তো আছেই, যেগুলো আমি জুনিয়র হিসাবে আমি যদি ক্যাম্পে যাই তো আমার উপর একটা আলাদা প্রেশার থাকে, তারা নিজেরা হাসি ঠাট্টা করে মজা করে আমাদেরকে একটু সাইড করে রাখে, নেগলেক্ট করার মতো আর কি। তো এই ধরনের কথা উঠে আসতেছিল আর কি। তো তখন বলতেছিল যে এরকম এখানে অনেক সময় অনেক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়গুলো উঠে আসে, কিন্তু অনেক মেয়েরাই এই ব্যাপারে আসলে মুখ খোলে। নাজমুল আবেদিন ফাহিম স্যারকে নিয়ে বলতেছিল যে তার চারিত্রিক কত প্রবলেম আছে, কিন্তু এই আলাপ কিন্তু অনেক আগের আলাপ। স্যার যখন ছিলেন তখনকার আলাপ। আমি নিজে এজ এ কোচ হিসেবে একটা মেয়েকে কখনোই উদ্বুদ্ধ করি না যে আসো ক্রিকেট খেলো, কারণ কি আমি জানি আমি ওর জন্য একটা সুন্দর পরিবেশ দিতে পারতেছি না। আমি যেটা আপনি হয়তো আমার আগের ইগুলো আপনি শুনেছেন দাঁড়িয়ে, তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো বাচ্চার বাবা মা হই, আমি তো আমার সন্তানকে দিব না। তো আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মাই হয়তো এইভাবে চিন্তা করবে যে এরকম পরিবেশে তার সন্তানকে করতে দেবে না। তো এটা অবশ্যই মহিলা ক্রিকেটের জন্য অনেক বেশি কষ্টের হবে, কারণ কি যে আপনি মেয়েদেরকে যদি আপনি যখন না পাবেন, মেয়ের সংখ্যা যখন কমে যাবে, তখন আপনি একটা ভালো পর্যায়ে একটা টিম গোছানোর জন্য যে প্রিভিয়াস কিছু কাজকর্ম থাকে সেগুলো আপনি কতটুকু প্রতিভা ওইখান থেকে অল্প, আপনি যদি এক্সাম্পল হিসেবে বলি যে ধরেন ইন্ডিয়ার কথাই ধরেন, ইন্ডিয়ার লোক সংখ্যা বেশি, আপনি ওইখান থেকে অসংখ্য ট্যালেন্ট খুঁজে পাবেন, কিন্তু যেখানে লোক সংখ্যা কম সেখানে আপনি কতগুলো ট্যালেন্ট খুঁজে পাবেন। তো সেম এরকম যেটা বাবা মারা যদি তাদের মেয়েদেরকে না দেয়, তাহলে আপনি ট্যালেন্ট খুঁজে পাবেন কোথায়? আপনি যখন দলে ছিলেন তখন আসলে কি অবস্থা ছিল বা আপনি কি দেখেছেন? আমি তখন পর্যন্ত পরিবেশটা মোটামুটি বেশ ভালোই ছিল। যদি কিছু খারাপ অবস্থা, যেমন আন্ডার 19-এর যদি বলি যে ছোট ছোট মেয়েরা, বিশেষ করে গতবারের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি স্বরূপ যখন ক্যাম্প হয়, প্র্যাকটিস ম্যাচ হয়, তখনকার সজল স্যারের নামে আমার অসংখ্য অভিযোগ মেয়েরা আমাকে এসে করেছে, যাবো এগুলো। তো আমি বলি যে তোমরা কথা বলো না। অভিযোগগুলো সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ, মেন্টাল প্রেশারের অভিযোগ, এই ধরনের অভিযোগ। একটা এজ লেভেলে যখন এরকম অভিযোগ উঠে তখন তারা আসলে পারফর্ম কিভাবে করবে? এশিয়া কাপ উইন করছি যত বছর হয়ে গেছে, এত বছরে আমাদের ওমেন্স ক্রিকেটের শুধুমাত্র ন্যাশনাল টিমের সুযোগ সুবিধাগুলোই বৃদ্ধি পেয়েছে। এর বাহিরে আর কোনো মেয়ের জন্য বা এর বাহিরে যারা ক্রিকেট খেলে তাদের কোনো সুযোগ সুবিধা কিন্তু কোনো অগ্রগতি হয়ই নাই, বরঞ্চ আরো ডোমেস্টিকে লিগ কমে গেছে, টুর্নামেন্ট কমে গেছে। কিন্তু আর যেগুলো টুর্নামেন্ট গুলো হয় সেগুলো নামমাত্র টুর্নামেন্ট হিসাবে পরিচালিত হইতেছে। তো সেইখানে আপনি একটা মেয়ে মানসিকভাবে প্রবলেমে থাকা অবস্থাতে সে ভালো পারফর্ম করবে, এটা আপনি আশাই বা করেন কিভাবে? যার মাথায় চিন্তা আছে যে আমি তো এই প্রবলেম ফেস করতেছি। যেমন ধরেন আমাদের রুহুল আমিন স্যার, উনি যখন আন্ডার 19-এর সঙ্গে কাজ করছে, তখন রুহুল আমিন স্যারের সম্পর্কেও আমি মেয়েদের কাছে অসংখ্য অভিযোগ পেয়েছি। প্রলোভন ধরনের অভিযোগ ছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ ছিল, ভালো পর্যায়ে খেলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এবং আপনি জানেন কিনা জানি না, রুহুল আমিন স্যারকে নিয়ে কিন্তু 2-1বার ওনার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু সামহাও কোনো না কোনো ভাবে এগুলো কিভাবে রিলিজ পেয়ে গেছে আমার জানা নাই। কিন্তু আমি যতদূর জানি যে এগুলো 100% সত্য। এবং আমাদের যশোরের একটা ক্রিকেট খেলোয়াড় আছে টুম্পা খাতুনের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে,
টুম্পার কাছ থেকে জানতে পারলে হয়তো আরো ডিটেলস আকারে জানা যেতে পারতো। টুম্পা বারবার এটা অভিযোগ করেছে বিসিবিতে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুহিন ভাইকে হয়তো সাসপেন্ড করা হয়েছে। অভিযোগগুলো এই যে প্রলোভন, আপনাকে ভালো জায়গায় খেলায় দিব, আর না হলে আপনার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। মানে আপনাকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে যে তুমি যদি আমাকে খুশি করো তো আমি তোমাকে এই লেভেলে নিয়ে যাবো, ভালো লেভেলে নিয়ে যাবো, আর তুমি যদি এটা না করতে পারো তো তোমার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। এছাড়া যে কয়েকজন এজ লেভেলের মেয়েরা আছে, আমি আসলে তাদের নাম নিতে চাচ্ছি না ভাই, চাই না যে আমার কারণে ওদের উপরে কোনো ধরনের, কারণ নাম যখন চলে আসবে তখন আপনার মতো এরকম আরো 2-4 জন জার্নালিস্ট গিয়ে তাদের কাছ থেকে কিছু বক্তব্য শোনার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের ক্যারিয়ারের জন্য অনেক বেশি ক্ষতির। আমি যখন ওরা প্রথম আমাকে এই অভিযোগগুলো করে তখন আমি বলছিলাম যে তোরা কেন বলতেছিস না, তখন বলছিল যে আপু এগুলো যদি বলতে যাই তাহলে আমি এখানে থাকতে পারবো না, এখানে ওরা আমাকে রাখবে না কোনোভাবেই। তো আমি চাই না যে আমি এত কষ্ট করে এখানে আসার পরে এই প্রবলেম ফেস করে আমাকে এখান থেকে সরে যেতে হবে। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি আমার পক্ষ থেকে যে তুই হয়তো আজকে এটা মুখ বুঝে সহ্য করে এই প্রবলেম ফেস করে এখান থেকে বের হয়ে গেলি, কিন্তু এরকম তো আরো অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করবে, তখন কি হবে? বলে কি আপু আমি অনেক কষ্ট করে এখানে আসছি, এটা আমার স্বপ্নের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা, আমি এই জায়গাটা আমার ক্যারিয়ারটা খুব সহজে কোনো কিছুর কারণে আমি এই জায়গাটা স্যাক্রিফাইস করতে পারবো না। আমি কিন্তু সবার নাম মেনশন করে বলে দিয়েছি। এখনো আমি জোর গলায় বলি যে রেদওয়ান স্যারের আমল থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত যত পুরুষ, সেটা একদম নিচু শ্রেণী শুরু করে উপর শ্রেণী ওমেন উইংসে যে বা যারা কাজ করছে তাদের 80% পুরুষের প্রবলেম ছিল। যখন প্রথমে জানারা কথা বলেছে, রুমানের কথা বলেছেন, বা আপনি তাদের দুজনের কথা বলার পরে আপনি কথা বলেছেন, তাদের কথা বলাটা আসলে কতটুকু যৌক্তিক ছিল এবং কি কতটুকু আসলে এইটার মানে নারী ক্রিকেটের জন্য স্বস্তির? অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু আসলে কথা বলতে চাইলে যখনই আমি দেখি যে আমি 2-1 জনের সঙ্গে যোগাযোগ করতেছি যে আমি এই ধরনের কোনো কিছু করতে চাইতেছি, তোমরা আমার সঙ্গে আসো কিনা, তো কেউই কিন্তু তখন বলছে যে না আপু এটা প্রবলেম না, আদুরি এটা তুমি একাই করো, এখানে আসলে অনেক ঝামেলা আছে, এগুলো আমরা ফেস করতে পারবো না, কারোর পারিবারিক চাপ আছে, কারোর ক্যারিয়ারের চাপ আছে। তো এইখানে আমি আসলে কাউকে ওইভাবে আমার সঙ্গে পাই নাই বিধায় আমি আগাই করেও আমার আর আগানো হয় নাই। কিন্তু আমি অনেক লম্বা সময় ধরে এই ক্রিকেটের সঙ্গে থাকার কারণে আমি দেখছি যে এখানে মেয়েদের অনেক প্রবলেম ফেস করতে হয়, সেটা এনি কাইন্ড অফ প্রবলেম ফেস করতে হয়। একটা মেয়ে খুব সহজে তার স্বপ্ন পূরণ করতে পারে এরকম রাস্তা বাংলাদেশ ওমেন্স ক্রিকেট কখনোই একটা মেয়ের জন্য একটা সুগম রাস্তা, একটা সুন্দর রাস্তা কখনোই করে দেয় নাই। তো অবশ্যই সেই ক্ষেত্রে জাহানারা আলম এবং রোমানা আহমেদ যে ভয়েস রেজ করছে, আমি অবশ্যই ওদেরকে এই ব্যাপারে সাধুবাদ জানাই। যে আমার বিশ্বাস যে হয়তো এখন বাংলাদেশ ওমেন্স ক্রিকেটে যা চলতেছে সেটার অবশ্যই সত্যতা তো অবশ্যই আছে, কারণ এখানে আমার শক্ত অবস্থান, অবশ্যই আমি এটা বিলিভ করি যে তারা যা বলছে সেটা 100% সত্যি, এবং এই সত্যতার এগেইনস্টে যে কমিটি গঠন করা এই সত্যতার প্রমাণের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমার বিশ্বাস তাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট এই মেয়েরা পাবে, এবং তখন অবশ্যই ক্রিকেট বোর্ড এই রেজাল্টের মাধ্যমে মেয়েদের একটা সুন্দর সুগম একটা সঠিক পরিবেশ, ক্রিকেট খেলার পরিবেশ তৈরি করে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। জ্যোতির যে আচরণ আমরা শুনছিলাম যে জ্যোতি খেলোয়াড়দের গায়ে হাত তুলতেন, ব্যাগ টানাতেন, আপনি আমার কাছ থেকে না শুনে আপনি যদি একটু খেয়াল করেন যে জ্যোতি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, যখন থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তখন থেকেই কিন্তু সিনিয়র সাটাইয়ের একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়, এবং সিনিয়র সাটাইয়ের পরে যখন ওই সময়কার জ্যোতির ক্যাপ্টেন হওয়ার সময় যখন যে বা যারা অফিসিয়াল হিসাবে আসেন, যেমন মঞ্জু ভাই অফিসিয়াল হিসাবে আসেন, এরপরে মঞ্জু ভাই চলে যাওয়ার পরে এরপরে শিপন স্যার আসেন, সজল স্যার আসেন, তারপরে ফায়াজ ম্যানেজার। হ্যাঁ, এই যে অফিসিয়ালদেরকে যে জ্যোতির আয়ত্তে করে রাখা, জ্যোতি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, ন্যাশনাল টিমের আমার মনে হয় যে অফিসিয়ালরা ভাবেন জ্যোতি যদি প্রেফার করে যে হ্যাঁ এই ম্যানেজার ওকে, তার মানে ফায়াজ ভাই ওকে, যদি মনে করে এই সিলেক্টর ওকে, তো তার মানে কি শিপন ভাই সজল স্যার ওকে, যদি মনে করে যে না এই ম্যানেজার ঠিক আছে, মানে আমার কাছে মনে হয় যে জ্যোতির চাওয়ার না চাওয়ার উপরে অনেক অফিসিয়ালরাও পর্যন্ত ডিপেন্ড করে আছে। প্লেয়ার তো তাহলে ভাবেন যে আপনি যে প্লেয়ার তাহলে আরো কি চিন্তা, যেখানে অফিসিয়ালরা পর্যন্ত জ্যোতিকে প্রায়োরিটি দিয়ে
আমি প্রায়োরিটি দিতে না করতেছি না, ডেফিনেটলি অ্যাজ এ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন এবং সে অবশ্যই পারফর্মার, সে গুড ক্রিকেটার, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই কোরামে যে কিছু অফিসিয়াল শামিল এবং তার সেই অফিসিয়ালরাও পর্যন্ত বোঝে যে জ্যোতিকে ফেভারে রাখলে আমার ম্যানেজারি অবস্থান হোক, আমার সিলেকশন অবস্থান হোক, আর আমার কোচিং অবস্থান হোক, এগুলো পাক্কা জ্যোতিকে যদি আমি হাতে রাখতে পারি। তো যেখানে একজন অফিসিয়াল এইভাবে চিন্তা করতেছে, তো সেখানে একটা জুনিয়র প্লেয়ার এসে জ্যোতি আপুর ব্যাগ কেন টানবে না বলেন আপনি? জ্যোতি আপুর ব্যাগ টেনে দিয়ে যদি আমার রাস্তাটা একটু সুগম হয়, তো আমি কেন টানবো না? এটা তো জ্যোতি আপুর আদেশ করার প্রয়োজন নেই, আমি চোখে দেখতেছি। আমি চোখে দেখে তো আমি জ্যোতি আপুর আদেশ করার আগেই আমি জ্যোতি আপুর ব্যাগ, জ্যোতি আপুর ওয়াটার বোতল, জ্যোতি আপুর জুতা মোজা সব এনে আমি রেডি করে রাখবো। কারণ ব্যক্তিগত স্পেসিফিক কোরাম মেনটেন করার তো আমি এখানে কোনো রাস্তা দেখতেছি না। আমার নিজেরই একটা কোরাম, আমি নিজেই একটা কোরাম, আমি নিজেই সর্বে সর্বা। তো নাজমুল আবেদিন ফাহিম স্যার আর জ্যোতি ভালো বলতে পারবে কে কার কোরামে। তবে আপনি যদি বলেন যে জ্যোতি কারোর কোরাম মেনটেন করতেছে কিনা, তাহলে আমি বলবো জ্যোতি এখানে নিজেই একটা কোরাম, নিজেই ও কিং। তো এখানে অন্য কারোর কোরাম মেনটেন করার মতো তো সুযোগ আমি দেখতেছি না। যে আমার ফেসবুক আইডিতে গেলে আপনি দেখবেন যে এখনকার বর্তমান যিনি প্রেসিডেন্ট স্যার আসছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি বুলবুল স্যারের দ্বারা ক্রিকেট বোর্ডের অনেক পরিবর্তন সম্ভব, অনেক পরিবর্তন সম্ভব, এবং সেটা অবশ্যই সমস্ত পরিবর্তনগুলো ভালো পরিবর্তন, কোনো খারাপ কিছু হবে এটা আমি বুলবুল স্যারকে দেখে না। আমার ওনার উপরে অগণিত বিশ্বাস, এবং আমার বিশ্বাস যে এই যে এখন যা ঘটে যাচ্ছে, ওমেন্স ক্রিকেটাররা যে একজনের পর একজন ভয়েস রেইজ করতেছে তাদের প্রবলেম গুলো নিয়ে, তো এই বিষয়টাগুলো আমার মনে হয় যে যখন এই তদন্ত কমিটির রেজাল্টের উপরে প্রেসিডেন্ট স্যারের কান পর্যন্ত যাবে, তো প্রেসিডেন্ট স্যার যেন অবশ্যই ওমেন্স উইংসকে আবার নতুন করে সাজায়। যে বা যারা ওমেন উইংসে কাজ করছে তাদেরকে সরিয়ে যেন নতুন করে ওমেন উইংস সাজানো হয়, এবং এইখানে যেন অবশ্যই ক্রিকেট বোর্ডের বিভিন্ন অবস্থানে যারা ভালো কাজ করছে, যারা সৎ, আপনি কি একজন সৎ মানুষকে চেনেন না? একজনের প্রশংসা কি আপনি শোনেন না ক্রিকেট বোর্ডে যে এই মানুষটা সৎ, এই মানুষটার কাজের প্রশংসা আছে, এই মানুষটা সততার সঙ্গে তার কাজ করে? তো এই ধরনের মানুষও যে ক্রিকেট বোর্ডে নাই তা না। তো আমি বলবো যে সেই ধরনের মানুষগুলোকেই যেন ওমেন উইংস এর দায়িত্ব দেওয়া হয়, কারণ ওমেন্স একটা সেন্সিটিভ জায়গা। ওমেন্সদের সঙ্গে কাজ করবে যেসব মানুষ, সেই সব মানুষদেরকেও ওরকম মানসিকতার হয়েই আসতে হবে। তো যদি এটা করতে পারে তাহলে আমার বিশ্বাস যে যারা আসতেছে ক্রিকেটে তারা একটা সুন্দর একটা পরিবেশ পাবে, যেখানে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে তাদের ক্রিকেট খেলাটা খেলতে পারবে। এবং আমার বিশ্বাস যে এইটা যদি হতে পারে তাহলে আমরা এশিয়া কাপ জিতছি যেমন আমরা ওয়ার্ল্ড কাপও জিতবো, এরকম রাস্তাও হতে পারে। নারী ক্রিকেটারদের একটা সুন্দর পরিবেশে ক্রিকেট খেলা, যেখানে কোনো ভয় থাকবে না কোনো সিনিয়রের কথা না শোনার, যেখানে কোনো ভয় থাকবে না কোনো সিলেক্টরের কথা না শোনার, যেখানে কোনো ভয় থাকবে না কোনো ম্যানেজারকে খুশি না করার। আমি চাই যে সবাই যেন নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রিকেট খেলাটাকে এনজয় করে, ক্রিকেট খেলাটাকে নিজের প্যাশন হিসাবে ভালোবেসে যেন ক্রিকেট খেলতে পারে, সেরকম যেন একটা সুন্দর পরিবেশ গড়ে দেওয়া হয়। এতক্ষণ বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন রেশমা আদুরি, যিনি আসলে নারী ক্রিকেটের ভিতরের নানা ঘটনা, নানা যৌন নিপীড়ন, যেসব ক্ষমতাবান আসলে যারা দায়িত্বে ছিলেন টপ টু বটম সবাই আসলে নারীদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলতেন, তেমনটাই জানিয়েছেন। এবং আরেকটি কথা বলেছেন জামিউল ইসলাম বুলবুল, বিসিবির সভাপতি, তার মাধ্যমে যে বা তার নির্দেশে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটি গঠনের সত্যতা তুলে ধরে উপযুক্ত শাস্তিও তিনি দাবি করেছেন। এই যে দাবি করাটা সেটা যেন খুব দ্রুত হয় তেমনটি বলছিলেন, এবং নারীরা যেন আকাশে যেমনটা পাখিরা ডানা মেলে উড়ে, তেমনি এই নারী ক্রিকেটে যেন সব নারী ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্যে খুব সেফলি চলাফেরা করতে পারে, তেমনটি জানিয়েছেন আদুরি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।